সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জৈব যৌগের অ্যালকিন সম্পর্কে বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তো এই টপিকসগুলোর মধ্যে আমরা অ্যালকিনের সাধারণত কিভাবে অ্যালকিনকে প্রস্তুত করা যায় তার বেশ কয়েকটি বিক্রিয়া সম্পর্কে জানবো, এবং এই অ্যালকিনের কতগুলো রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে যদি আমরা আসি যে অ্যালকিন আসলে কি, তো অ্যালকিন আমরা গত ক্লাসে বলেছিলাম যে অ্যালকিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে যে সকল জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে আমরা সাধারণত অ্যালকিন বলি। এই অ্যালকিন গুলোকে একটি সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। তো আসো আমরা দেখি সেই সাধারণ সংকেতটি আসলে কি। CnH2n, CnH2n একটি অ্যালকিনের সাধারণ সংকেত। তো এই অ্যালকিনের সাধারণ সংকেতে এই n এর মান সর্বনিম্ন 2 হয়ে থাকে। তাহলে অ্যালকিনের সর্বনিম্ন এই n এর মান 2 যখন হয় তখন সেখান থেকে আমরা কি পাই, আমরা একটু দেখি লক্ষ্য করে যে C2H2 অর্থাৎ আমরা কি পাইতেছি এখান থেকে যে কার্বন। তো কার্বন কয়টি আছে এখানে? কার্বন দুটি কার্বন আছে, দুটি কার্বন। এবং আমরা দেখতেছি এখানে হাইড্রোজেন আছে। তো হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন আছে এখানে? এই হাইড্রোজেন দুই দুই কত? 4টে হাইড্রোজেন আছে। এই হচ্ছে 4টে হাইড্রোজেন। তাহলে C2H4, এটা থেকে আমরা কি পাই? অ্যালকিন মানে কার্বন কার্বন কয় বন্ধন? দ্বিবন্ধন। তো আমি এখানে কার্বন দিলাম, এখানে দ্বিবন্ধন দিয়ে এখানে কার্বন দিয়ে দিলাম। তো এই কার্বনের কয়টা হাত বাকি আছে? আর দুটি হাত বাকি আছে। তো আমি এই দিলাম একটি হাত, এই দিলাম একটি হাত। তো এই একটি হাতে এখানে হাইড্রোজেন কয়টি আছে? 4টি। তো আমি এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, আর দুইটা হাইড্রোজেন থাকতেছে। এবং এই কার্বনের আর দুটি হাত রয়ে গেছে। তাহলে এখানে একটি হাত, এখানে একটি হাত, এবং এই হাতে একটি হাইড্রোজেন, এবং এই একটি হাতে একটি হাইড্রোজেন। সুতরাং আমরা এটা যেটা পেলাম এখানে সেটা হচ্ছে ইথিন। তাহলে অ্যালকিনের ক্ষুদ্রতম সদস্য হচ্ছে ইথিন। যখন n এর মান কত হয়? 2 হয়। তো n এর মান 3 হলে সেখান থেকে আমরা প্রোপিন পাবো, n এর মান 4 হলে আমরা সেখান থেকে বিউটেন পাবো। তো এই ইথিন, প্রোপিন এবং এই বিউটিন, এই তিনটি অ্যালকিনের সদস্যকে আমরা সাধারণত গ্যাসীয় হিসেবে পেয়ে থাকি। এবং অ্যালকিন কার্বন 5 থেকে কার্বন 15 পর্যন্ত যারা যে সকল অ্যালকিনগুলো রয়েছে তারা সাধারণত তরল পদার্থ হিসেবে থাকে। এবং কার্বন 15 থেকে অধিক সংখ্যক কার্বন বিশিষ্ট যে অ্যালকিন গুলো থাকে সেই অ্যালকিন গুলো সাধারণত কঠিন পদার্থ হয়ে থাকে। এই অ্যালকিন গুলো কিন্তু সহজে পানিতে দ্রবীভূত হয় না, অর্থাৎ পানিতে দ্রবীভূত হয় না, তবে তারা জৈব দ্রাবক, যেমন অ্যালকোহল, তারপর হচ্ছে কিটোন, কার্বন টেট্রাক্লোরাইড, এই সকল জৈব দ্রাবকে তারা দ্রবণীয় হয়ে থাকে। তো এই ইথিন গুলো কিন্তু আবার sp3 সংকরণ, এবং তাদের আণবিক বল বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি পায়? বৃদ্ধি পায়। এবং তাদের ঘনত্ব সাধারণত 0.566 থেকে 0.566 থেকে 0.8 পর্যন্ত হয়ে থাকে। তো এই অ্যালকিনকে আমরা আবার অলিফিন বলি। তো অলিফিন হচ্ছে তৈলাক্ত পদার্থ। তো এই অ্যালকিন গুলো সাধারণত ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, ক্লোরিন দ্রবণের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে। তো আমরা এই অ্যালকিনের বেশ কয়েকটি বিক্রিয়ার সাহায্যে দেখব যে এই অ্যালকিনকে কিভাবে প্রস্তুত করা যায়। এই অ্যালকিনের বিক্রিয়াগুলো আমরা দেখব যে কিভাবে প্রস্তুত করি। প্রথমে আমরা অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করব। তো অ্যালকোহল থেকে যখন অ্যালকিন প্রস্তুত করব তার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের নিরোধক লাগবে। তো নিরোধক আসলে কি? নিরোধক হচ্ছে যে সকল রাসায়নিক পদার্থ কোনো জৈব যৌগের থেকে ওই জৈব যৌগ থেকে পানি অপসারণ করে, তখন তাদেরকে আমরা নিরোধক বলে থাকি। তো এরকম নিরোধক হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড,
তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড আছে। তো তারা জৈব যৌগ থেকে পানি অপসারণ করে বলে তাদেরকে আমরা নিরোধক বলি। তো আজকে আমরা এখন অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায় সেটা একটু বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখি। CH2 এখানে একটা হাইড্রোজেন রয়েছে, তাহলে CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড OH। তো এটা হচ্ছে কি অ্যালকোহল, ইথানল। তো এই অ্যালকোহল বা ইথানলকে যখন আমরা গাঢ় H2SO4 গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করব, তখন কি ঘটে? তখন এই যে হাইড্রোজেনটি আছে এই অক্সিজেন OH এর সাথে কি করবে? বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে, এবং এই বন্ধন দুটি বন্ধন এখানে যুক্ত হয়ে কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন হয়ে যাবে। তো আমরা একটু দেখি যে CH2 ডাবল বন্ড হয়ে গেল, CH2 প্লাস পানি উৎপন্ন হয়ে গেল। তাহলে এই অ্যালকোহল থেকে ইথিন প্রস্তুত করে ফেললাম। এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিডের অনুপস্থিতিতে সাধারণত আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করতে পারবো, এবং আমরা এখানে ফসফরিক অ্যাসিড ব্যবহার করতে পারবো। ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে ইথিন উৎপন্ন করা যায়। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে অ্যালকাইন থেকে কিভাবে এই ইথিন প্রস্তুত করা যায় বা অ্যালকিন প্রস্তুত করা যায়। এটা হচ্ছে ইথাইল অর্থাৎ অ্যালকাইনের ক্ষুদ্রতম সদস্য। তাই অ্যালকাইন হচ্ছে যে সকল জৈব যৌগের মধ্যে কার্বন কার্বনের মধ্যে 3 বন্ধন বিদ্যমান থাকবে তাদেরকে আমরা অ্যালকাইন বলি। তো ইথাইনের সাথে যখন আমরা হাইড্রোজেন গ্যাস যুক্ত করব, সেটা হচ্ছে নিকেল প্রয়োগের উপস্থিতি হতে পারে, অথবা লেড ক্যালসিয়াম কার্বনের উপস্থিতি হতে পারে। তাপমাত্রা সাধারণত 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে থাকে। তো এই তাপমাত্রা যখন বিক্রিয়া করবো, একটা জিনিস লক্ষ্য করে, এখানে হাইড্রোজেন কয়টি আছে? 2টি হাইড্রোজেন। তো তার একটি হাইড্রোজেন সাধারণত এখানে যুক্ত হবে এবং আরেকটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। তো যুক্ত হওয়া মানে কি? কার্বন কার্বন দ্বিবন্ধন হয়ে যাওয়া, একটি বন্ধন কমে যাওয়া। তাহলে এই যে CH2 ডাবল বন্ড CH2 অর্থাৎ ইথিন উৎপন্ন হয়ে গেল। তো ইথেন থেকে কিভাবে আমরা ইথিন উৎপন্ন করি সেটা আমরা এখন দেখে নিচ্ছি। আমরা এখন যে জিনিসটি জানবো সেটি হচ্ছে যে সন্নিহিত ডাইহ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়। তো সন্নিহিত ডাইহ্যালাইড আসলে কি একটু আমরা দেখি। যে CH3 CH, তারপর এখানে ক্লোরিন দিলাম, তারপর এখানে CH2Cl দিলাম। তো এটা হচ্ছে এই মূল শিকড় হচ্ছে 1 2 3 কার্বন প্রোপেন, এবং প্রোপেনের মধ্যে এই কার্বনের মধ্যে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনের কি আছে? একটা ক্লোরিন। 2 নম্বর কার্বন একটা ক্লোরিন। তো ডাইক্লোরো ইথেন, এই ডাইক্লোরো ইথেনের মধ্যে দুটি ক্লোরিন গ্রুপ, তো দুটি হ্যালোজেনিক গ্রুপ একসাথে পাশাপাশি অবস্থায় আছে, তখন সন্নিহিত ডাইহ্যালাইড বা ডাইক্লোরাইড আমরা বলে থাকি। তো এই সন্নিহিত ডাইহ্যালাইড থেকে আমরা জিঙ্ক চূর্ণের মাধ্যমে, যখন জিঙ্ক দিয়ে সেখানে জিঙ্কের চূর্ণ দিয়ে সেখানে আমরা উত্তপ্ত করব, সেখান থেকে অ্যালকিন প্রস্তুত হবে। তো আমরা একটু দেখি যে এখানে যোগ করলাম জিঙ্ক চূর্ণ। জিঙ্ক চূর্ণ দেওয়ার পর এখানে তাপ দিলাম। তাপ দেওয়ার পর এখান থেকে একটা জিনিস লক্ষ্য করি, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। এই ক্লোরিন জিঙ্কের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করার পর কি উৎপন্ন হবে? বিক্রিয়া করার পর এখানে এই যে CH3 ছিল, CH3 থেকে গেল এখানে সিঙ্গেল বন্ড CH। এখন এখান থেকে একটা ক্লোরিন চলে গেছে, এখান থেকে একটা ক্লোরিন চলে গেছে, তাহলে এক বন্ধন ছিল সেটা কি হয়ে গেল? দুই বন্ধনে পরিণত হয়ে গেল। তাহলে CH2 প্লাস এই জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হলো। তাহলে আমরা এখানে প্রোপিন পেয়ে গেলাম, অর্থাৎ অ্যালকিন উৎপন্ন হয়ে গেল। কোথা থেকে? সন্নিহিত ডাইহ্যালাইড থেকে। কার মাধ্যমে? জিঙ্ক চূর্ণের মাধ্যমে। কি করলাম? উত্তপ্ত করলাম। করার পর কি হয়ে গেল?
এই যে অ্যালকিন অর্থাৎ প্রোপিন উৎপন্ন হলো, জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হলো। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কুবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে কিভাবে আমরা এই অ্যালকিন প্রস্তুত করব সেটা আমরা একটু দেখে নিই। তো বিজ্ঞানী কুবের এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকিন প্রস্তুত করেছিলেন। তো তার জন্য তিনি প্রথমে দ্বিক্ষারীয় একটি অ্যাসিডের লবণ নিয়েছিলেন। তো দ্বিক্ষারীয় অ্যাসিডের লবণটা আমরা একটু দেখে নিই যে CH2 সিঙ্গেল ওয়ান, CH2 সিঙ্গেল ওয়ান, C ডাবল ও Na, C ডাবল ও Na। তো এখানে সোডিয়াম অথবা পটাশিয়াম আমরা নিতে পারি। তো সোডিয়াম স্টারেট যেটাকে বলা হয়, এখানে সোডিয়াম স্টারেট অথবা এখানে পটাশিয়াম স্টারেট নিতে পারি, যা কিনা একটি সম্পৃক্ত দ্বিক্ষারীয় অ্যাসিডের লবণ। এই সম্পৃক্ত দ্বিক্ষারীয় এই অ্যাসিডের লবণটাকে যখন আমরা জলীয় দ্রবণের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ চালনা করব, সেখান থেকে কি উৎপন্ন হয়? তো সেখানে অ্যানোডের মধ্যে সাধারণত এই যে দেখতেছে এই যে অংশটা, এই অংশটা থেকে অ্যালকিন উৎপন্ন হবে এবং এই অংশটা থেকে সাধারণত কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং এখানে এই সোডিয়াম OH ও Na এবং সোডিয়াম হাইড্রোক্সাইড পানি থেকে সাধারণত বিক্রিয়া করে সেখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। তো আমরা একটু বিক্রিয়াটা দেখি। সেখান থেকে CH2 ডাবল বন্ড CH2 অর্থাৎ ইথিন উৎপন্ন হয়ে গেল, প্লাস উৎপন্ন হলো কার্বন ডাই অক্সাইড, প্লাস উৎপন্ন হয়ে গেল সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। এই অ্যালকিন প্রস্তুত হয়ে গেল। তাহলে আমরা কুবের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকিন প্রস্তুত করব। আমরা এখন যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়। তো পাইরোলাইসিস প্রক্রিয়াটা আসলে কি? তো পাইরোলাইসিস প্রক্রিয়াটা যখন আমরা জানবো যে আসলে পাইরোলাইসিস প্রক্রিয়া হচ্ছে একটি উত্তপ্ত নল, যে নলের তাপমাত্রাটা সাধারণত কি থাকবে, এই 500 থেকে 750 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। তো ধরো মনে করে এটা একটা উত্তপ্ত নল, এই নলের এক প্রান্ত দিয়ে সাধারণত ক্ষুদ্রতম অ্যালকেন সদস্যকে যখন প্রবেশ করানো হয়, অপর প্রান্ত দিয়ে তারা সাধারণত এই ইথিন বা অ্যালকিন যৌগ প্রস্তুত হবে। তো আমরা একটু বিক্রিয়ার মাধ্যমে সেটা একটু দেখে নিই। তাহলে কি পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেটা একটু করবো, বিক্রিয়াটা করব। একটা উত্তপ্ত নল নিলাম, যে নলের মধ্যে তাপমাত্রা সাধারণত কত, 500 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 750 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। তার এক প্রান্ত দিয়ে আমরা ক্ষুদ্রতম অ্যালকেন সদস্য যেমন ইথেনকে প্রবেশ করলাম, তার অপর প্রান্ত দিয়ে কি উৎপন্ন হলো, এই ইথিন উৎপন্ন হয়ে গেল। এইটা হচ্ছে যে পাইরোলাইসিস প্রক্রিয়া। এই পাইরোলাইসিস প্রক্রিয়া কি প্রস্তুত করা হয়। তো আমরা বেশ কয়েকটি বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন উৎপন্ন করতে পারছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই অ্যালকিনের বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো অ্যালকিনের রাসায়নিক এই বিক্রিয়াগুলোর মধ্যে আমরা সংযোজন বিক্রিয়া করতে পারবো, আমরা সাধারণত অপসারণ বিক্রিয়া করব এবং আমরা প্রতিস্থাপন বিক্রিয়া করব এবং আমরা এখানে দহন বিক্রিয়া করব, জারণ বিক্রিয়া করব, উজ্জীনীকরণ বিক্রিয়া করব, পলিমারকরণ বিক্রিয়া করব। তারপর হচ্ছে আমরা আজকে এই অধ্যায়ে মার্কোনিকোভের সূত্র সম্পর্কে জানবো এবং বৈজ্ঞানিক খরচের সূত্র সম্পর্কে আমরা জানবো। তো আসো আমরা প্রথমে যদি সংযোজন বিক্রিয়ার কথা বলি, তো সংযোজন প্রক্রিয়া যেমন আমরা এখানে ইথিন নিলাম, এই ইথিনের সাথে হাইড্রোজেন গ্যাস যুক্ত করলাম, প্রভাবক হিসেবে নিকেল থাকলো। এখানে নিকেলের প্রভাবকের উপস্থিতি এখানে লেড ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করতে অথবা প্লাটিনাম আমরা ব্যবহার করতে পারি। তো এখানে তাপমাত্রা সাধারণত 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো এখানে দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, আরেকটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। যুক্ত হলে ইথেন উৎপন্ন হয়ে গেল। তাহলে অ্যালকিন থেকে অ্যালকেন উৎপন্ন হয়ে গেল, অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত হয়ে গেল। তো এটা একটা সংযোজন বিক্রিয়া। তা এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে অপসারণ বিক্রিয়া দেখব, যে অপসারণ বিক্রিয়া আসলে কি।
তো অপসারণ বিক্রিয়াটা হচ্ছে যে ইথিনকে যখন আবার সেম নিকেল অথবা লেড ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপত্তি দেব, তো সেখান থেকে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। তো চলে গেলে এখানে কার্বন কার্বনের দ্বিবন্ধন ছিল, তো চলে গেলে বন্ধন বেড়ে যায়, তো দ্বিবন্ধন থাকার কারণে এখন 3 বন্ধন হয়ে যাবে। তো এই যে এখান থেকে একটা চলে গেল, এখান থেকে একটা চলে গেল, তাহলে কি হয়ে গেল? ইথাইল হয়ে গেল। তো এই বিক্রিয়াটা হচ্ছে কি? অপসারণ বিক্রিয়া। এখন আমরা একটা প্রতিস্থাপন বিক্রিয়া করব, প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া কি করি? প্রোপিনকে নিলাম এখানে, এই প্রোপিনের সাথে যদি আমরা এই ব্রোমিন দ্রবণকে কি করলাম? যোগ করলাম 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো একটা জিনিস লক্ষ্য করি, এখানে কিন্তু ব্রোমিন, 2টা ব্রোমিন আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তো এই ব্রোমিনটা কি করবে? হাইড্রোজেনের জায়গায় চলে আসবে এবং হাইড্রোজেনটা ব্রোমিনের জায়গায় নিয়ে বিক্রিয়া করবে। এই ব্রোমিন চলে আসলো এখানে, তাহলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হলো CH Br সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন ব্রোমাইড। তাহলে কি 3 ব্রোমো প্রোপিন উৎপন্ন হয়ে গেল, 3 ব্রোমো প্রোপিন উৎপন্ন হয়ে গেছে, সুতরাং অ্যালকিন উৎপন্ন হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে দহন বিক্রিয়া। অ্যালকিনের দহন বিক্রিয়া সম্পর্কে জানবো। তো অ্যালকিনের দহন বিক্রিয়াটা আসলে কি? তো দহন বিক্রিয়া হচ্ছে যে আমি এখানে ইথিন নিলাম, তো ইথিনের সাথে যদি অক্সিজেন পূরণ হয়, অক্সিজেন উপস্থিতি যখন পড়ে, তখন সেখান থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে প্লাস জলীয় বাষ্প উৎপন্ন হবে। এই হচ্ছে অ্যালকিনের দহন বিক্রিয়া। আমরা এখন অ্যালকিনের খুব মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে ওজনীকরণ বিক্রিয়া সম্পর্কে জানবো। তো এই ওজনীকরণ বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তো মনে রাখবেন যে এই ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে সাধারণত অ্যালকিন থেকে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত করা যায়। তো আজকে আমরা এই অ্যালডিহাইড কিটোন অ্যালকিন থেকে কিভাবে প্রস্তুত করি সেটা আমরা একটু দেখে নেব। তো আসেন, প্রথমে আমরা প্রোপিনকে নিলাম। তো এই প্রোপিনের দ্বিবন্ধন এখানে এই প্রোপিনের সাথে ওজন বিক্রিয়া করবে, ওজন বিক্রিয়া করবে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতি, কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতি। তো কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতি যখন ওজন বিক্রিয়া করবে, সেখানে একটা ওজোনাইড বা অন্তর্বর্তী যৌগ গঠন করবে, এবং ওজোনাইড এবং অন্তর্বর্তী যৌগটি যখন জিঙ্কের মাধ্যমে সেটাকে আদ্র বিশ্লেষণ করব, তখন সেখান থেকে অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়। তো এই বিক্রিয়ার মধ্যে আমরা কি পাই একটু দেখে নিই। তাই আমরা মনে রাখবো যে এই ওজন সব সময় দ্বিবন্ধন এবং 3 বন্ধন যেখানে থাকে সেখানেই যুক্ত হয়। তো একটু লক্ষ্য করে দেখি যে এখানে কার্বন, এই কার্বনের এক হাতে কি আছে? একটি হাইড্রোজেন আছে, এবং এই কার্বনের এক হাতে কি আছে? একটি মিথাইল মূলক আছে। তাহলে এই কার্বনের কয়টা হাত বাকি থাকলো? আর 2টা হাত। এই যে 2টা হাত আছে, এই 2টা হাতের একটি হাতে এইভাবে একটা অক্সিজেন যুক্ত হয়ে গেছে, এবং আরেকটি হাতে এইভাবে দিয়ে এখানে একটা অক্সিজেন যুক্ত হয়ে গেছে। তাহলে আরো অক্সিজেন বাকি থাকে কয়টা? আরো একটা অক্সিজেন বাকি থাকে। তাহলে এখানে এই কার্বনটা দিয়ে দিলাম, এই কার্বনের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে গেছে, এবং এই কার্বনের কয়টা হাত বাকি থাকে? এই কার্বনের আর 3টি হাত বাকি থাকে। তাই আমি কি করলাম? এখানে একটি হাত দিয়ে এখানে একটা অক্সিজেন দিয়ে দিলাম, এই অক্সিজেনের সাথে সংযুক্ত করে দিলাম। দেখা যাচ্ছে যে এই কার্বনের আর 2টি হাত বাকি আছে, তো এই 2টি হাত এভাবে দিয়ে দেখলাম যে 2টি হাতে কয়টি হাইড্রোজেন করে আছে? একটি করে হাইড্রোজেন, 2টি হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে। তো এই হলো ওজোনাইড যৌগ। এই ওজোনাইড যৌগটাকে আমরা এখন জিঙ্কের মাধ্যমে আদ্র বিশ্লেষণ করব।
ভাঙবো। তো ভাঙাটা কিভাবে করতে হবে সেটা একটু লক্ষ্য করি, যে এই পাশের এই অংশটাকে আমরা কেটে ফেলবো এবং এই পাশের এই অংশটাকে কেটে ফেলবো। তো কাটার পর দেখতে যাচ্ছে যে এখানে বড় গ্রুপ কোনটা আছে, বড় গ্রুপ হচ্ছে যে মিথাইল মূলক। তাহলে আমাকে বড় গ্রুপটা আগে লিখতে হবে, যে এখানে বড় গ্রুপ হিসেবে কি আছে, মিথাইল মূলক আছে, যেমন CH3 মিথাইল মূলক দিলাম, তারপর হচ্ছে তার সাথে একটা বন্ধন আছে, এবং পরের যে অংশটা আছে সব অংশকে একসাথে আমরা লিখতে পারি যে CHO। তাহলে কি উৎপন্ন হয়ে গেল, ইথানল উৎপন্ন হলো, অর্থাৎ অ্যালডিহাইড উৎপন্ন হয়ে গেল। আর অপর পাশে কি উৎপন্ন হচ্ছে, এই অপর পাশে যেহেতু বড় গ্রুপ নেই, তাহলে আমরা কি করব, এখানে একটি হাইড্রোজেন দিয়ে দিলাম, এই হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড, তারপর কি হচ্ছে CHO, তাহলে কি উৎপন্ন হলো, মিথানল উৎপন্ন হলো, প্লাস উৎপন্ন হলো জিঙ্ক অক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়ে গেল। তো এটা হচ্ছে একটা ওজনীকরণ বিক্রিয়া। আমরা যদি এই ওজনীকরণ বিক্রিয়ার মধ্যে কিটোন তৈরি করতে চাই, তাহলে আমাদের কি পরিবর্তন পাবো, চেঞ্জ করতে হবে, সেটা আমরা একটু দেখে নিই। কিটোন তৈরি করতে গেলে আমাদের যেটা প্রয়োজন হচ্ছে যে এখানে হাইড্রোজেনটা পরিবর্তিতে এখানে আমরা একটা মিথাইল মূলক দিয়ে দিলাম, তা হচ্ছে ট্রু মিথাইল প্রোপিন। ট্রু মিথাইল প্রোপিনের সাথে ওজনীকরণ বিক্রিয়ার মধ্যে কি হয়, তাহলে প্রথমে একটা অন্তর্বর্তী বা ওজনের যৌগ গঠন করবে। তো দেখি আমরা যে অন্তর্বর্তী বা ওজনের যৌগটা কি, তাহলে এই হচ্ছে এই কার্বন, এই কার্বনে একটি হাতে কি দিলাম, মিথাইল মূলক, আর একটি হাতে কি আছে, এই যে মিথাইল মূলক, তারপর কি আছে, একটা অক্সিজেন যুক্ত হয়ে গেল ওজনের, তারপর হচ্ছে এই কার্বন দিয়ে দিলাম, এই কার্বনের একটা হাতে একটা অক্সিজেন, এই কার্বনের একটা হাতে একটা অক্সিজেন হয়ে গেল, এই অক্সিজেন যুক্ত করে ফেললাম। তাই এই কার্বনের দুইটি হাতে কয়টা করে হাইড্রোজেন আছে, দুইটি করে হাইড্রোজেন আছে। তাহলে এটাকে আমরা কিসের মাধ্যমে, জিঙ্কের মাধ্যমে আবার আদ্র বিশ্লেষণ করব, করার পর কি উৎপন্ন হয়, করার পর আবার আমরা সেম আগের মতন এইভাবে ভেঙে ফেলবো। ভাঙলে এই অংশটা থাকে, এই অংশটার মধ্যে এখানে মিথাইল মূলক দুইটাই মিথাইল মূলক, তাহলে আমরা যে কোনো একটা মিথাইল মূলককে আগে লিখবো, লেখার পর হচ্ছে তার এই একটা বন্ধন দিয়ে দিলাম, তারপর হচ্ছে পরে এই কার্বন এবং অক্সিজেন দিয়ে দিলাম, তারপর হচ্ছে এই মিথাইল মূলক। তাহলে কি হয়ে গেল, এটা কিটোন উৎপন্ন হয়ে গেল, যে প্রোপন উৎপন্ন হয়ে গেল। আর বাকি যে অংশটা আছে সেই অংশটার মধ্যে আমরা যে কোনো একটা হাইড্রোজেনকে প্রথমে দিয়ে দিলাম, দেওয়ার পর তারপর হচ্ছে CHO, তো ইথানল উৎপন্ন হয়ে গেল, তারপর হচ্ছে জিঙ্ক অক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়ে গেল। তাহলে এই হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে পলিমারকরণ বিক্রিয়া সম্পর্কে জানবো, যে অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া। তো পলিমারকরণ বিক্রিয়া সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমে আমরা পলি কথা অর্থে কি, পলি কথা হচ্ছে অসংখ্য, মার হচ্ছে মনোমার থেকে আসছে। মনোমার হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র কোনো অণু, একই জাতীয় ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোকে আমরা মনোমার বলি। আচ্ছা, ধরো তোমার কাছে একটা ইট আছে, তো ইটটাকে তুমি একটা হাতুড়ি দিয়ে অনেকক্ষণ পিটানোর পর সেটাকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আহ, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সুক্রি বা কংক্রিট তৈরি করলা। সেই সুক্রি বা কংক্রিট যখন তুমি তৈরি করলা, সে সুক্রি বা কংক্রিটটিকে আমরা মনোমার বলবো। এই মনোমার গুলো সাধারণত ছোট ছোট ক্ষুদ্র অণু হয়ে থাকে, এবং এই মনোমার গুলোকে ইচ্ছে করলে, অর্থাৎ এই কংক্রিটকে ইচ্ছে করলে তুমি আবার পরবর্তীতে বড় একটা ইট তৈরি করতে পারবে। তো ইট তৈরি করার জন্য তোমাকে যা প্রয়োজন সেটা হচ্ছে যে তোমাকে প্রথমে একটা ফ্রেম নিতে হবে। এই ফ্রেমের মধ্যে এই ছোট ছোট কংক্রিট গুলো তোমাকে রাখতে হবে। রাখার পর তোমাকে কি করতে হবে, অধিক তাপ এবং চাপ দিতে হবে। অধিক তাপ চাপ দেওয়ার পর সেখান থেকে আবার তুমি বৃহৎ ইট পেয়ে যাবে। তো এটা হচ্ছে একটা পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা এখন বলতে পারি যে ইথিনের পলিমারকরণ আসলে কি। তাহলে ইথিনের এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুকে যখন আমরা এই অধিক তাপ এবং চাপ প্রয়োগ করে যখন বিশাল আকৃতির কোনো একটা যৌগ গঠন তৈরি করব, তখন সেটা হচ্ছে ইথিনের পলিমারকরণ বিক্রিয়া হবে। তো ইথিনের পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে আমরা পলিথিন পেয়ে থাকি, তারপর হচ্ছে আমরা পলিভিনাইল পেয়ে থাকি, তারপর হচ্ছে আমরা পিভিসি পাইপ পেয়ে থাকি, তারপর আমরা টেফনল পেয়ে থাকি, আমরা স্টাইরিন পেয়ে থাকি। তো এইগুলো হচ্ছে অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া। তো আমরা এখন আজকে পলিথিন সম্পর্কে যদি আলোচনা করি, তো দেখি আমরা এখন পলিথিন সম্পর্কে আলোচনা করব। এই হচ্ছে ইথিন। এই ইথিনের অসংখ্য অণু নিলাম, এই অসংখ্য অণুকে আমি এন সংখ্যক দ্বারা প্রকাশ করলাম।
তারপর এখানে অধিক চাপ চাপ হিসেবে এখানে আমি কি করলাম, চাপ হিসেবে আমি এখানে 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার চাপ ব্যবহার করলাম। তারপর এখানে প্রবাহক হিসেবে অক্সিজেন ব্যবহার করলাম। এখানে আমি অক্সিজেনের সাথে এখন তাপমাত্রা হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলাম। দেওয়ার পর এখান থেকে কি উৎপন্ন হলো, এখান থেকে পলিথিন উৎপন্ন হয়ে গেল। এই যে সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড। তো এই অংশটা চলমান মানে অসংখ্য। তো এই অসংখ্যকে আমি এখানে সংক্ষিপ্ত আকারে N দিয়ে দিলাম। তো এ হচ্ছে পলিথিন। তো ইথিন থেকে কি পেলাম, পলিথিন পেলাম। তো পলিথিন হচ্ছে ইথিনের একটি পলিমার। এবং এই N এর মান N ইকুয়াল পলিথিনের ক্ষেত্রে সাধারণত 600 থেকে 1000 হয়ে থাকে। আমরা এখন যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে পলিপ্রোপিন। আসলে কি পলিপ্রোপিন হচ্ছে ক্ষুদ্র প্লাস্টিক। এটা হচ্ছে প্রোপিনের একটা পলিমার। এটা হচ্ছে প্রোপিন। এই প্রোপিনকে যখন আমরা 140 অ্যাটমসফিয়ার চাপ 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টাইটানিয়াম ক্লোরাইড এর উপস্থিতি যখন বিক্রিয়া করব, মানে পলিমারকরণ বিক্রিয়া করব, তখন সেখান থেকে পলিপ্রোপিন উৎপন্ন হবে। এই হচ্ছে পলিপ্রোপিন। তো পলিপ্রোপিন হচ্ছে প্লাস্টিক জাতীয়, যে প্লাস্টিকের সাধারণত খুবই পাতলা হয়ে থাকে। এইটা হচ্ছে পলিপ্রোপিন। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে পিবিসি, পলিভিনাইল ক্লোরাইড। অর্থাৎ যে পাইপগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, বাসাবাড়ির কাজে ব্যবহার করে থাকি, সেই পাইপগুলো হচ্ছে পিবিসি, পলিভিনাইল ক্লোরাইড। সেই ভিনাইল ক্লোরাইড থেকে সেগুলোকে তৈরি করা হয়। তো ভিনাইল ক্লোরাইড কি আসলে সেটা আমরা একটু দেখবো। যে ইথিন, এই হচ্ছে ইথিন। ইথিন যখন একটি হাইড্রোজেন পরমাণু একটি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপন হবে, তখন সেটাকে আমরা ভিনাইল ক্লোরাইড বলি। এই ভিনাইল ক্লোরাইডের অসংখ্য অণুকে যখন আমরা অধিক তাপ ও চাপ প্রবাহকের উপস্থিতিতে বিক্রিয়া করব, তো সেখান থেকে সাধারণত এই পিবিসি পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন হবে। এই পলিভিনাইল ক্লোরাইড তাছাড়াও ইথিনের পলিমার হিসেবে ট্যাফনল ব্যবহার করা হয়, পলিস্টাইরেনও সাধারণত ব্যবহার করা হয়। তো সেগুলো সম্পর্কে আমরা হয়তো নেক্সট ক্লাসে বলতে পারি বা তোমাকে দেখা দিব। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট সব টপিকসগুলো আলোচনা করেছি। তো এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মার্কোনিকভের সূত্র। অর্থাৎ রাশিয়ার রাসায়নিকবিদ মার্কোনিকভ তিনি কি করলেন, তিনি 1870 খ্রিস্টাব্দে একটা সূত্র উপস্থাপনা করেছিলেন। তার সূত্রটা ছিল যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের, অর্থাৎ যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, তো দ্বিবন্ধনযুক্ত এই কার্বন দ্বয়ের মধ্যে যে কার্বনের মধ্যে হাইড্রোজেন সংখ্যক কম থাকবে সেই কার্বনে অসম্পৃক্ত বিকারকের ঋণাত্মক অংশটি সেখানে যুক্ত হবে, এবং যে কার্বনটির মধ্যে অধিক সংখ্যক হাইড্রোজেন থাকবে অসম্পৃক্ত বিকারকের ধনাত্মক অংশটি তার সাথে যুক্ত হবে, এবং উৎপাদ হিসেবে সেটা 90% উৎপন্ন হবে এবং তার বিপরীতটা হবে 10%। তো এটা আমরা বিক্রিয়ার মাধ্যমে একটু দেখি যে মার্কোনিকভের সূত্রটা আসলে কি ছিল। আমরা প্রথমে প্রোপিনের কথা বলি। তো এই প্রোপিনের মধ্যে এই 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, এই 1 নম্বর কার্বনের মধ্যে একটি মাত্র হাইড্রোজেন এবং 2 নম্বর কার্বনের মধ্যে দুইটি হাইড্রোজেন আছে। তো এখানে অসম্পৃক্ত বিকারক হিসেবে আমি হাইড্রোজেন ব্রোমাইডের কথা যদি বলি, যে হাইড্রোজেন ব্রোমাইড, এই হাইড্রোজেন ব্রোমাইডের
হাইড্রোজেন হচ্ছে পজিটিভ আর ব্রোমিন হচ্ছে কি নেগেটিভ। তো মার্কোনিকোভের সূত্র অনুসারে এখানে আমরা এটা থেকে এই হাইড্রোজেন প্লাস অর্থাৎ অসম্পৃক্ত বিকারকের ধনাত্মক অংশটি যে কার্বনে অধিক সংখ্যক হাইড্রোজেন থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে অধিক সংখ্যক হাইড্রোজেন থাকবে তার সাথে যুক্ত হবে, এবং ঋণাত্মক অংশটি অপর কার্বনের সাথে যুক্ত হবে, এবং উৎপাদ হিসেবে সেটা 90% উৎপাদ উৎপন্ন হবে, এবং তার বিপরীতটা হবে কত? 10%। আমরা একটু বিক্রিয়াটা দেখি। বিক্রিয়কের ঋণাত্মক অংশ এই কার্বনের সাথে যুক্ত হয়ে গেছে, কারণ এই কার্বনের মধ্যে হাইড্রোজেন সংখ্যক মাত্র একটি, দ্বিবন্ধনযুক্ত অপর কার্বনটিতে হাইড্রোজেন সংখ্যা বেশি ছিল, দুটি আছে এখানে। এই ক্ষেত্রে এই H প্লাসটা এখানে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে গেল? CH3 হয়ে গেল। তো এখন আমরা নামকরণ করলে এদিক থেকে 1 2 3, তাহলে ট্রু ব্রোমো প্রোপেন উৎপন্ন হলো। ট্রু ব্রোমেন প্রোপেন উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে 90%। আর তার বিপরীত যদি হয়, বিপরীতটা হবে 10%। তো বিপরীত হলে এখানে হবে হাইড্রোজেন যুক্ত হবে, আর এখানে ব্রোমিন যুক্ত হবে, তখন সেটা হবে 10%, অর্থাৎ ব্রোমোপ্রোপেন উৎপন্ন হবে বা 1 ব্রোমোপ্রোপেন উৎপন্ন হবে। এটা ছিল মার্কোনিকোভের সূত্র। তো মার্কোনিকোভের সূত্রের পর 1933 খ্রিস্টাব্দে বিজ্ঞানী খরাস তিনি সামান্য পরিমাণ পার অক্সাইড, অর্থাৎ হাইড্রোজেন পার অক্সাইড এবং জৈব পার অক্সাইড, এই পার অক্সাইডের উপস্থিতিতে তিনি এই বিক্রিয়াটা করার পর তার বিপরীত, অর্থাৎ এই যে উৎপন্ন 10% হয়েছে সেটা 99% পেয়েছে। তাহলে তার বিপরীতকরণ সূত্রটা আসলে কি একটু আমরা দেখি, যে মার্কোনিকোভের বিপরীত সূত্র অর্থাৎ খরাসের যে সূত্রটা সেটা আসলে কি। তো আমরা এই যে প্রোপিনের কথা রাখলাম, তো খরাসের সূত্রে জৈব পার অক্সাইডের উপস্থিতি হয়ে থাকে, শর্ত হচ্ছে কি পার অক্সাইড। তো এখানে আমি হাইড্রোজেন পার অক্সাইড দিতে পারি, অথবা জৈব পার অক্সাইড হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো খরাসের সূত্রটা ছিল যে জৈব পার অক্সাইড, সামান্য পরিমাণ জৈব পার অক্সাইড বা পার অক্সাইডের উপস্থিতিতে কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যে কার্বনের মধ্যে হাইড্রোজেন সংখ্যক কি থাকে? কম থাকে। বিক্রিয়ার ধনাত্মক অংশটি, অসম্পৃক্ত বিকারকের ধনাত্মক অংশটি ওই কার্বনের সাথে কি হয়? যুক্ত হয়, এবং ঋণাত্মক অংশটি যে কার্বনের মধ্যে হাইড্রোজেন সংখ্যক বেশি আছে তার সাথে যুক্ত হয়। তাহলে সেক্ষেত্রে উৎপাদ উৎপন্ন হবে 99%, এবং মার্কোনিকোভের সূত্র যেটা আমরা একটু আগে বিক্রিয়ার মধ্যে পাইছি 90%, সেটা হবে 1%। তাহলে উৎপাদ হিসেবে কি পাই আমরা? তাহলে 1 ব্রোমোপ্রোপিন উৎপন্ন হয়ে গেল। এই 1 ব্রোমোপ্রোপিন উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 99%, আর তার বিপরীত যেটা মার্কোনিকোভের সূত্র সেটা হবে 1%। তো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে এখানে হবে ব্রোমিন আর এখানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত হয়ে 1%, সেক্ষেত্রে 99% না হয় সেটা হবে কত? 1%। এই হচ্ছে বৈজ্ঞানিক খরাসের সূত্র। তো আশা করি তোমরা আজকের ক্লাসে অনেক টপিকস নিয়ে আলোচনা করেছিস, তোমরা সেই টপিকসগুলো সম্পর্কে জেনেছো। যদি এর মধ্যে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে নক করবে, এবং আমি যথাসাধ্য তোমাকে সেদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।